আমাদের বিমান বাহিনীর যে এঙ্গেজমেন্ট গত প্রায় 1993 সাল থেকে আমাদের পার্টিসিপেশন শুরু হয়েছে শান্তিরক্ষা মিশনে। প্রথমে আমাদের বসনিয়া হার্জেগোভিনাতে আমাদের অফিসাররা গিয়েছিল বিমান বাহিনী থেকে, তারা ওখানে মিলিটারি অবজারভার হিসেবে ছিল। তার 2 বছর পরে 1995 সাল থেকে কুয়েতের যে মিশনটা ছিল ইউনিকম, সেখানে আমাদের 2টা বেল হেলিকপ্টার ডিপ্লয় করা হয় সে 1995 সালে, মাত্র 26 জন লোক দিয়ে। তারা প্রায় 10 বছর ওখানে ছিল এবং তারা এতদিন ওখানে কুয়েতের মিশনটা পরিচালনা করেছে। দ্যাট ওয়াজ আমাদের হিস্ট্রির প্রথম। এরপর থেকে আমরা প্রায় 28টি দেশে জাতিসংঘ মিশনে পার্টিসিপেট করেছি বিমান বাহিনীর সদস্যরা। এর মধ্যে আমাদের প্রায় 8টি জায়গায় আমাদের বিমান বা হেলিকপ্টার সহ আমরা পার্টিসিপেট করেছি। বর্তমানে আমাদের 5টা মিশনে আমাদের অংশগ্রহণ আছে এবং এর মধ্যে 2টা মিশনে আমাদের হেলিকপ্টার এবং পরিবহন বিমান আছে। তো এই হচ্ছে এখন পর্যন্ত প্রায় 9,000-এর উপরে বিমান বাহিনীর সদস্য জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে। এদের মধ্যে আপনি জানবেন যে 146 জন নারীও ছিল, নারীরাও আছে। বর্তমানে আমাদের এই 5টা মিশনে 406 জন বিমান বাহিনীর সদস্য। নারী বৈমানিকও ছিল। 2018 সালে আমাদের প্রথম নারী অফিসাররা গিয়েছিল 2008 সালে কঙ্গোতে। এরপর 2018 সালে আমরা প্রথম 2 জন নারী পাইলটকে পাঠানো হয়েছিল এবং তারা অতি সুনামের সাথে সেখানে অংশগ্রহণ করে এসেছে এবং সেটা এখনও জাতিসংঘের বিভিন্ন জায়গাতে এটা প্রজেকশন করা হয় এই জিনিসটা, যে নারী পাইলটরা যে আমাদের ওখানে কাজ করেছে। এখানে যে বিমান বা হেলিকপ্টার যাচ্ছে সেগুলো কি বাংলাদেশি বিমান বাহিনীকেই সরবরাহ করতে হচ্ছে নাকি জাতিসংঘ থেকে? না, এটা হচ্ছে পুরোটা আমাদের ওয়েট লিজ। এটা আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর বিমান, আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার, আমাদের যত ইকুইপমেন্ট আছে সব আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর ইকুইপমেন্ট। এগুলো আমরা যেমন এই মুহূর্তে কঙ্গোতে আমাদের 6টি MI-17 হেলিকপ্টার আছে, MI-17 এবং MI-171 হেলিকপ্টার আছে 6টি। একটা পরিবহন বিমান আছে C-130 এবং আমাদের মধ্য আফ্রিকায় 3টি হেলিকপ্টার আছে MI-171 হেলিকপ্টার। সো এগুলি সবই আমাদের বাংলাদেশের। এছাড়াও আমাদের অনেক স্পেশালাইজ ভেহিকেল আছে যেগুলো আপনার বিমান পরিচালনার সাথে সম্পৃক্ত। এগুলো আমাদেরই, আমরা এখান থেকে পাঠিয়েছি, ওখানে আমাদের কাজ করছে। এই ধরনের সংঘাতময় পরিস্থিতিতে যে ধরনের বিমান বলুন, হেলিকপ্টার বলুন বা অন্যান্য সরঞ্জাম নিয়ে আপনারা যাচ্ছেন, সেগুলো ব্যবহার করতে গিয়ে কোনো অসুবিধার মুখে পড়তে হয় আপনাদের? ব্যবহার করতে গিয়ে অসুবিধার থেকে বেশি লজিস্টিক যে চেইনটা আছে সেটা মেনটেন করাটা সবচেয়ে বেশি এখানে কষ্টকর। কারণ হচ্ছে প্রায় এখান থেকে কঙ্গোর দূরত্ব হচ্ছে প্রায় 7,000 কিলোমিটার। সো আমার যদি ওখানে বিমানের কোনো একটা যন্ত্রাংশের প্রয়োজন হয়, যেটা আমার ওখানে নাই, আমার ওখানে স্টক থাকে, যন্ত্রাংশের প্রয়োজন হয়, সেটা আমার এখান থেকে সরবরাহ করতে হয়। সেই 6,000-7,000 কিলোমিটার দূরত্বে এই লজিস্টিক চেইন কন্টিনিউয়াসলি মেনটেন করা, কারণ একদিনের জন্য আপনি বিমানকে ফেলে রাখতে পারবেন না যে অকেজ অবস্থায়, আমাদেরকে সেইভাবে কাজ করতে হয়। বাট আমাদের পাইলটরা অনেক বেশি পারদর্শী এবং বড় একটা হিস্ট্রি আমরা ক্যারি করছি সে 95 থেকে। যারা ওই সময় যারা মিশন করেছেন তারা কিন্তু এখন নাই, বাট এই যে ট্রেডিশনটা, লিগাসিটি কিন্তু চলে আসছে। সো আমাদের ওই জিনিসটা ট্রেনিংয়ের মাধ্যমে অনেক দূর আমরা করতে পেরেছি। বাট এই লজিস্টিক চেইন ম্যানেজমেন্টটাও এটাও আমাদের কাছে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা। বাট আপনি যদি নর্মালি চিন্তা করেন একটা অন্য যে কোনো একটা দেশের জন্য, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার যে হাজার হাজার কিলোমিটার দূরে আমরা আমাদের বিমানকে সচল রাখতে পারতেছি এবং সেটার জন্য একটা বড় একটা লম্বা লজিস্টিক চেইন আমরা মেনটেন করতেছি। এইসব ক্ষেত্রে জাতিসংঘের তরফ থেকে লজিস্টিক কোনো সাপোর্ট কি আসে? লজিস্টিক সাপোর্ট জাতিসংঘ যখন আমরা প্রথম এগুলোকে ডিপ্লয় করি, প্রথম যখন বাংলাদেশ থেকে যাচ্ছে, তখন জাতিসংঘ তাদের বিমানের মাধ্যমে আমাদের এগুলোকে পরিবহন করে নিয়ে যায়। হেলিকপ্টারগুলোকে ওইসব বিমানের মাধ্যমে বা আমাদের গাড়িগুলোকে ওগুলোর মধ্যে পরিবহন করে নিয়ে যায় আকাশপথে। কিন্তু এরপরেও যখন আমরা এটাকে রোটেশন বলি, আফটার অলমোস্ট 5 বছর পর পরে আমরা এগুলোকে আবার ফেরত নিয়ে আসি, কারণ এগুলো তখন ওভারহলিংয়ের প্রয়োজন হয়। তো 5 বছর পর পরে যখন হয় তখন জাতিসংঘ আমাদেরকে সে সাপোর্টটা দেয়। কিন্তু এর মধ্যে যদি কোনো ছোটোখাটো যন্ত্রাংশের প্রয়োজন হয় তখন সেটা আমাদের নিজেদেরকেই করতে হয়। আমাদের অলমোস্ট সব জাতিসংঘে যারা আমরা চাকরি সার্ভ করে এসেছি, আমাদের সবারই এরকম কিছু না কিছু কাহিনী আছে। যে আমি প্রথম মিশন করেছি 2008 সালে। আমাকে ডিপ্লয় করা হয়েছিল দারফুরের, সুদানের দারফুর একটা প্রদেশ, সেই প্রদেশের এল জেনিনা নামক একটা শহরে। এই শহরে আমি প্রথম বাংলাদেশ মিলিটারির একজন সদস্য হিসেবে গিয়েছিলাম। আমার আগে পুলিশরা ছিল, কয়েকজন পুলিশ সদস্য ওখানে ছিলেন, তারা সেখানে পুলিশ শান্তি রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। আমি প্রথম বাংলাদেশ মিলিটারি থেকে প্রথম গেলাম। আমার দায়িত্ব ছিল মিলিটারি লিয়াজ অফিসার হিসেবে কাজ করার জন্য। সো ওইখানে যেসব পক্ষ ছিল
বিবাদমান পক্ষ যারা ছিল তাদের সাথে ইউএনের যে মিলিটারি আছে তাদের একটা লিয়াজোর ভূমিকা পালন করার জন্য। সো একই সাথে লিয়াজোর ভূমিকা প্রত্যেক দিন কাজ করতে হয় না, ওখানে মাঝে মধ্যে বিদ্রোহীদের সাথে আমাদের আলোচনা করতে হতো যে কেন এভাবে মারামারি করছে। ওখানে ইনডিসক্রিমিনেট কিলিং ছিল, যে যেভাবে ইচ্ছে মানুষকে মেরে ফেলতো, গণহত্যার তো ইতিহাস আছে সেই জায়গাতে, যে যেভাবে মানুষকে পারতো মেরে ফেলতো। সো আমরা মাঝে মধ্যে তাদেরকে প্রোটেস্ট করতাম, আলোচনা করতাম। আমরা যেহেতু আমাদের সাথে অস্ত্র ছিল না, আমরা লিয়াজ অফিসার যারা তাদের সাথে অস্ত্র থাকতো না, অস্ত্র থাকতো শুধু স্যার যেভাবে বললো যে প্রোটেকশন ফোর্সের সাথে। সো আমরা ওখানে যে কথা বলতাম যে কেন এই ঘটনাটা ঘটলো, কারা এই ঘটনাটা ঘটালো, এই টাইপের। বাট এর পাশাপাশি যেহেতু আমরা ওখানে 24/7 ডিউটিতে ছিলাম, সো বিমান বাহিনীর অফিসার হিসেবে স্বাভাবিকভাবেই আমাকে বিভিন্ন বিমান পরিচালনার কাজের জন্য গ্রাউন্ড থেকে সাপোর্ট দিতে হতো। আমাদের একই রকমের অবস্থান। আমি যেহেতু প্রথম বাংলাদেশে গিয়েছি, ওখানে আমার থাকা খাওয়ার কোনো ঠিক ছিল না। সো আমি প্রথম রাত কাটিয়েছি জাজিমের নিচে শুয়ে, কারণ আমার মালামাল ওখানে যায় নাই, আমার কম্বল ছিল না। সাহারা মরুভূমির একদম দক্ষিণ দিকে আমরা ছিলাম। রাতে তো ঠান্ডা পড়ে, রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, যেটা আমরা রাত 10টার আগে বুঝতে পারি না। সো আমরা ইউনিফর্ম পরে, আমি একাই ছিলাম, আমার সাথে দুজন নেপালি অফিসার ছিল। আমরা তিনজন আমাদের 3টা আলাদা জাজিমের মধ্যে, তাঁবুর মধ্যে আমরা শুয়েছিলাম। কোনো কম্বল বা কোনো ছিল না আমাদের সাথে, কারণ আমরা এটা জানতাম না যে এরকম সিচুয়েশন হবে। সো এটা হচ্ছে আবহাওয়ার একটা বৈরী দিক ছিল। আমরা কখনো মরুভূমিতে থাকার অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। তো প্রায় দেখা যেত যে আমাদের নাক দিয়ে রক্ত পড়তেছে, হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়তেছে। এটা আমাদের যেহেতু অভিজ্ঞতা ছিল না তখনও, মিশন এলাকায় যে মরুভূমিতে কীভাবে বসবাস করতে আমরা জানতাম না। বাট আস্তে আস্তে আমরা জানতে পারছি যে কীভাবে এগুলোকে ট্যাকেল করতে হয়। খাওয়া দাওয়া নিজেদেরকে সংগ্রহ করতে হতো, ওখানে কোনো খাওয়া দাওয়া নাই, তার মধ্যে থেকে আমাকে সংগ্রহ করতে হতো। সেই সব কিছুই অনেকগুলো চ্যালেঞ্জিং ছিল। আর এছাড়া যেহেতু তখন কেবল এই সংঘাতটা অনেক ব্যাপকভাবে রূপ নিয়েছে। সো এখানে আমার যাওয়ার 4 দিন পরে আমার একজন কলিগ, উনি সেনেগালের ছিলেন, সেনেগাল নেভির ছিলেন, ওনাকে মেরে ফেলা হলো। কিভাবে ঘটলো সেই ঘটনা? উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সো ওনাকে গাড়ি থামে বলছে গাড়ি থেকে বেরোয় আসতে। উনি নিজের পরিচয় দিচ্ছিলেন যে আমি জাতিসংঘের কর্মকর্তা, বাট তাদের মেইন উদ্দেশ্য ছিল তার গাড়িটাকে ছিনতাই করে নেয়। সো তারা কোনো কথাও বুঝতো না, কারণ ওই দেশের মানুষ অ্যারাবিক। জাতিসংঘের চিহ্ন দেওয়া গাড়ি, জাতিসংঘের চিহ্ন দেওয়া গাড়ি ছিল, বাট তারপর তারা এটা করতো, কারণ মরুভূমির মধ্যে তারা গাড়িটা নিয়ে যে জাতিসংঘের চিহ্ন টিহ্ন সব উঠায় ফেলে তারপর তারা এটাকে রেবেল গ্রুপে, কোনো একটা রেবেল গ্রুপে নিয়ে নিত। তো তাকে গুলি করা হয়েছিল, পায়ে গুলি করা হয়েছিল। এবং খুবই দুর্ভাগ্যজনক যে আমার সেই কলিগটা সেনেগালের একজন লেফটেন্যান্ট কমান্ডার নেভির, সে 4 দিন পরে মারা গিয়েছিল। কারণ ওইখানে কোনো হসপিটালে নেওয়ার মতো অবস্থা আমাদের ছিল না, আর যেই কাছে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওইখানে অপারেশন করার কোনো সিচুয়েশন ছিল না। সো প্রায় অনেক বড় একটা দেশ ছিল। সো ওইখানে যখন তাকে আলটিমেটলি সাউথ আফ্রিকা নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে যাওয়ার পরে তার যে গ্যাংরিন হয়ে যায় এবং সেখান থেকে সে মারা যায়। সো এই টাইপের জিনিসগুলো আল্লাহর রহমতে যে আমাদের সাথে সেরকম কিছু হয় না ব্যক্তিগতভাবে, বাট